শ্রেণীর বাংলা ক্লাসে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে তোমাদের পাঠ্য বই থেকে একটি নাটক আমি পড়াবো। নাটকটির নাম হচ্ছে ফণীমনসা ও বনের পরী। নাট্যকার বীরু চট্টোপাধ্যায়। তো নাটক তোমরা 4এও পড়েছো। নাটক সম্বন্ধে তোমাদের ধারণা আছে। কেন ধারণা আছে? কারণ স্কুলের অনুষ্ঠানের মধ্যে তোমরা নাটক দেখেছো, কিভাবে একটা মঞ্চের মধ্যে নাটকটাকে উপস্থাপন করা হয়। এছাড়া তোমরা অনেক জায়গায় বিভিন্নভাবে নাটক দেখে থাকবে। নাটক সম্বন্ধে কম বেশি সকলেরই একটি ধারণা আছে। তো নাটক নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন আমি বলবো যে নাটক সম্বন্ধে একটু সংক্ষেপে জানা দরকার। নাটক বিষয়টি সাহিত্যের একটা ধরন বলা যেতে পারে। আমরা যেমন গল্প পড়ি, কবিতা পড়ি, তেমনি নাটক। আমাদের বাংলা সাহিত্যের মধ্যে অনেক নাট্যকার রয়েছেন যারা বিভিন্ন বিষয় নিয়ে নাটক লিখেছেন। কখনো সামাজিক নাটক, কখনো ঐতিহাসিক নাটক। তো নাটকের নানান বিষয়বস্তু কিন্তু হয়ে থাকে। আর যিনি নাট্যকার তিনি নাটকের বিষয়বস্তুটাকে এমনভাবে দর্শকের সামনে উপস্থাপন করেন বা পাঠকের সামনে তুলে ধরেন যাতে করে সেই বিষয়বস্তুটা যেন সহজেই মানুষের কাছে পৌঁছাতে পারে। তো নাটকের এটা একটা বৈশিষ্ট্য বলা যেতে পারে। সকলের পক্ষে তো শিক্ষা অর্জনটা সম্ভব নয়। কিছু মানুষ আছে যারা শিক্ষা থেকে অনেকটা হয়তো দূরে, সেই রকম স্কুলের গণ্ডি হয়তো পেরোয়নি। কিন্তু আমাদের সাহিত্যের মধ্যে যে সমস্ত বিষয়গুলি রয়েছে, যেগুলো মানুষের কাছে পৌঁছানো দরকার, যে সমস্ত বিষয়গুলোর মধ্যে দিয়ে মানুষকে একটা শিক্ষা দেওয়া দরকার, সেই সমস্ত শিক্ষা দেওয়ার জন্য নাটক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মঞ্চের মধ্যে দিয়ে যখন নাটক উপস্থাপন করা হয়, সেখানে বিভিন্ন কলাকুশলীরা যারা থাকে তারা যখন অভিনয় করে দেখায়, দর্শকের সামনে যখন দেখায়, তখন কিন্তু তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে দর্শকদেরকে খুশি করা এবং দর্শকদের মধ্যে দিয়ে যাতে একটা ভালো শিক্ষা কিন্তু তারা দান করতে পারে। তাহলে নাটকের মধ্যে দিয়ে কিন্তু আমরা অনেক বিষয় সম্বন্ধে, সেটা বিভিন্ন ধরো ইতিহাসে কোনো একটা বিষয় হতে পারে, বাংলার কোনো একটা উপন্যাস হতে পারে, বা কোনো একটা রবীন্দ্রনাথের গল্প হতে পারে, সেই বিষয়গুলোকে যখন আমরা মঞ্চের মধ্যে উপস্থাপন করছি বিভিন্ন কলাকুশলীদের দ্বারা, তখন কিন্তু সেই গল্প সম্বন্ধে, উপন্যাস সম্বন্ধে বা ইতিহাসে সেই বিষয় সম্বন্ধে আমাদের মধ্যে একটা কিন্তু অন্য ধারণা তৈরি হচ্ছে। নাটকের মধ্যে দিয়ে যেটা পরিবেশন করা হয়, যে বিষয়টা কি পরিবেশন করা হয়, সেই বিষয় কিন্তু খুব সহজেই মানুষের মধ্যে ধারণ করার ক্ষমতা কিন্তু জেগে ওঠে। অর্থাৎ মানুষ সহজেই কিন্তু সেই বিষয় সম্বন্ধে অবগত হতে পারে। তো নাটক তোমরা বইয়ে পড়ে থাকবে, এছাড়া মঞ্চের মধ্যে নাটক দেখে থাকবে, বা তোমরা নাটকে অভিনয় করে থাকবে। তো নাটক বিষয়টা হচ্ছে নাটকের যে মধ্যে দিয়ে যে বিষয় বা যে জিনিসগুলোকে আমাদের সামনে পরিবেশন করা হয়, সেই সম্বন্ধে কিন্তু নাট্যকার অনেকটাই সজাগ থাকেন। বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রে অনেকটা সজাগ থাকেন, চরিত্র নির্বাচনের ক্ষেত্রেও অনেকটা সজাগ থাকেন তিনি। একটা নাটকের মধ্যে বিষয় কেমন হতে পারে, সেই বিষয়ের ভিত্তিতে চরিত্রগুলো কেমন হবে, সেই চরিত্রগুলো কিন্তু ঠিকঠাক ভাবে নাট্যকার দেখে থাকেন। অর্থাৎ যিনি নাটকটি পরিচালনা করছেন
তার কাছে কিন্তু চরিত্রগুলো এমন হওয়া দরকার যাতে মানুষ সেই সমস্ত চরিত্রের মাধ্যমে তাদের বলা সংলাপের দ্বারা বিষয়টিকে খুব সহজেই দর্শকদের সামনে ফুটিয়ে তুলতে পারেন। তাই চরিত্র নির্বাচন, সংলাপ রচনা এগুলো কিন্তু খুবই নাটকের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে ধরা হয়। তো নাটকের যখন আমরা দেখে থাকি, যখন মঞ্চের মধ্যে আমরা নাটক দেখি, তাহলে সেখানে দেখতে পাবে যে নাটক শুরু হওয়ার আগে যখন স্টেজের মধ্যে থেকে পর্দা সরে যায় তখন কিন্তু তার যে পরিবেশটা, সেই পরিবেশটা খুব সুন্দর থাকে। হয়তো পাশ থেকে লাইট দেওয়া হয়, সেই পরিবেশের মধ্যে অনেক সময় তার ব্যাকগ্রাউন্ডটা যেটা খুব সুন্দরভাবে সাজানো হয়। তাহলে নাটকের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু অনুসারে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সাজানো হয়ে থাকে। কি হবে, এরপর কোন সিনটা শুরু হবে বা কোন অংশটা শুরু হবে, কোন বিষয় নিয়ে এখন অভিনয়টা দেখানো হবে, সেটা কিন্তু নাট্যকার কিন্তু ঠিকঠাক আগে থেকে করে নেন। সেই সঙ্গে সঙ্গে নাটকটা কিন্তু বিভিন্ন পার্ট অনুসারে বিভিন্ন ভাগ করে কিন্তু দর্শকদের সামনে তুলে ধরা হয়। তো তোমাদের এখানে যে নাটকটি আছে ফণী মনসা বনের পরী, এখানে বিভিন্ন চরিত্র আমরা কিন্তু দেখতে পাবো। সেই সঙ্গে সঙ্গে আরেকটা যেটা পাবো সেটা হচ্ছে যে চরিত্রলিপি যেখানে দেওয়া আছে। দেখো চরিত্রলিপিতে প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সূত্রধার। সূত্রধার কি? সূত্রধার হচ্ছে যিনি কি করেন, যে সূত্র বা প্রসঙ্গ ধরিয়ে দেয় তাকে সূত্রধার বলে। সূত্রধার কি করে? দেখবে নাটকের যেখানে মঞ্চ, সেখানে কিন্তু নাটক যখন পরিবেশিত হচ্ছে সেখানে কিন্তু সূত্রধার কি করে? সূত্রধার হচ্ছে আড়ালে থেকে নাটকের কোন অংশটি এবার শুরু হচ্ছে সেখানকার যে পরিবেশ, সেই পরিবেশটা বর্ণনা কিন্তু সূত্রধার করে থাকেন। সূত্রধারের দ্বারাই কিন্তু নাটকটি সূচনা ঘটে থাকে। দেখবে তো সূত্রধারের বক্তৃতার দ্বারা কিন্তু একটা বক্তব্যের দ্বারা কিন্তু নাটকের সূচনা হয়ে থাকে। তো এখানেও আমাদের দেখো সূত্রধার কিন্তু সেই নাটকের সূচনা অংশে কিন্তু একটা ছোট্ট বক্তব্য রেখে নাটকটি শুরু করেছেন, নাট্যকার আমাদের শুরু করেছেন। তো আমরা এখানে আরো কিছু চরিত্র পাচ্ছি, সেই চরিত্রগুলো সম্বন্ধে একটু জেনে নিই। সূত্রধার তো পেলাম, তারপরে রয়েছে দেখো ফণী মনসা, আর রয়েছে বনের পরী, ডাকাত দল, ঝড়, ছাগল। তোমরাও কিন্তু এই নাটকটি নিয়ে কিন্তু তোমরা ভাবতে পারো। তোমরা যদি ভাবো যে হ্যাঁ এই নাটকটি আমরা কখনো একটা অভিনয় করে দেখাবো, তখন কিন্তু যে সমস্ত চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলো নিয়ে কিন্তু তোমাদের ভাবতে হবে। এখানে দেখো ফণী মনসা যদি চরিত্রটা হয় তাহলে তার পোশাক কেমন হবে, পোশাকটা কেমন হওয়া দরকার, তার বনের পরী হতে গেলে কেমন ভাবে তাকে সাজানো দরকার, এইসব বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। সেই সঙ্গে সঙ্গে সংলাপ রচনা, সেই সংলাপ রচনা তো দরকারই। সেই সঙ্গে সঙ্গে যারা অভিনয় করবে তাদেরকে নির্বাচন করা, এগুলো কিন্তু খেয়াল রাখতে। তোমরা কিন্তু এই নাটকটা নিয়ে ভাবতে পারো, পরবর্তীকালে তোমরা যদি এটাকে কোনো জায়গায় কোনো মঞ্চে গিয়ে আমাদের স্কুলের কোনো অনুষ্ঠানে যদি পরিবেশন করতে চাও তাহলে করতে পারো। তো নাটকটি খুবই সুন্দর। তো এখানে যে চরিত্রগুলো রয়েছে তারপর আগে বলে দিচ্ছি। সূত্রধার, ফণী মনসা, বনের পরী, ডাকাত দল, ঝড় আর হচ্ছে ছাগল। ঠিক আছে, এই চরিত্রগুলো রয়েছে এখানে। তো এই নাটকের শেষ যে অংশটা, সেই শেষ অংশে গিয়ে আমরা কিন্তু একটা সুন্দর নীতি কথা আমরা কিন্তু পাবো। সেই নীতি কথাটা কি, নাটকটা আগে পাঠ করি, সেই সঙ্গে সঙ্গে আমরা জানতে পারবো। নাটকটা যেহেতু অনেকটা বড়, আমি ছোট্ট করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি নাটকটা কতটা কি আছে এবং বিষয়বস্তুটা কি সেটা আমি একটু বলে দিচ্ছি তোমাদেরকে। সেই সঙ্গে সঙ্গে এই নীতি কথাটা কি সেটাও আমি শেষে গিয়ে বলে দিচ্ছি তোমাদের। তো সূত্রধার যেটা বললাম, সূত্রধার দিয়ে প্রথমে কিন্তু নাটকের সূচনা হয়েছে। দেখো সূত্রধার কি বলছে, মানে তোমরা যদি নাটকটা করো আর কি, তাহলে সেক্ষেত্রে দেখো তোমাদের প্রথমে নাটকের শুরুতেই যে অংশটা তোমাদের বলতে হবে এবং ব্যাকগ্রাউন্ডে যে সাজানোর ব্যাপারটা রয়েছে সেটা কিভাবে সাজাবে। কি বলছে দেখো, গভীর বন, তার ভিতরে ছোট্ট একটি ফণী মনসা গাছ, গাছটির মনে কিন্তু এক ফোঁটাও শান্তি নেই। আশেপাশে গাছেদের সুন্দর সুন্দর পাতা, যতই সে দেখে রাগে দুঃখে মন তার রিড়ি করে ওঠে। কি বিচ্ছিরি আর ছোচলো পাতা তার,
ভাবে সে, সবসময় কেঁদে কেঁদে আফসোস করে। তাহলে এখানে একটা ছোট্ট ফণিমনসার কথা বলা হয়েছে। ফণিমনসা গাছ তোমরা সবাই দেখেছো, কাঁটাযুক্ত গাছ একটি। তো তার সমস্যাটা হচ্ছে যে সে নাকি দেখতে ভালো নয়, তার গায়ে কাটা কাটা। সবারই আশেপাশে যে সমস্ত গাছগুলো রয়েছে তাদের সবুজ সবুজ পাতা রয়েছে, সুন্দর পাতা রয়েছে, তো সেই পাতা কিন্তু ফণিমনসার নেই। এখানে তার পাতাগুলি কেমন, এই যে বলছে আশেপাশে সুন্দর সুন্দর পাতা যতই সে দেখে রাগে দুঃখে তার মন রিরি করে ওঠে। কি বিচ্ছিরি আর ছুঁচলো পাতা তার, ভাবে সে। তো এই দুঃখে ফণিমনসা সুর করে সে কি বলছে, ছি 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 এমন বরাত, বরাত মানে কি ভাগ্য বা কপাল, পাতা সব যেন রে করাত। করাত মানে কি, টিনের তৈরি এক ধরনের অস্ত্র যেটা বলা হয়, ঠিক আছে। সরাস সরাস শব্দতে জ্বালা ধরে, বর্ষা ফলক খোঁচা দেয় রক্ত ঝলক, পলক পলক মনটা কেমন করে। হাই গো বনের পরি নিয়ত তোমায় সরি, করুণা করো বাছা গাছের পরে। অর্থাৎ সে কি করছে, বনের পরীকে স্মরণ করছে। এই যে নিয়ত তোমায় সরি, অর্থাৎ স্মরণ করছে, করুণা করো বাচ্চা গাছের পরে, এই ছোট্ট বাচ্চা গাছটাকে এসে তুমি রক্ষা করো। সে আর এই কাঁটাযুক্ত পাতা নিয়ে থাকতে পারছে না। তো সেই শুনে দেখো সূত্রদা আবার কি বলছে, এমন সময় সে পথ দিয়ে যাচ্ছিল এক বনের পরী, ওর কান্না শুনে শঙ্কে দাঁড়ালো সে, জিজ্ঞাসা করলো। এবার বনের পরী কি বলছে দেখো, এখানে দেখো চরিত্রগুলো দেখো নিজে নিজেই, যেমনটা হয়ে থাকে নাটকের ক্ষেত্রে যে চরিত্রগুলো নিজে নিজেই তার সংলাপটা বলে থাকে, এখানে কিন্তু নাট্যকারের কোনো ভূমিকা নেই। তো বনের পরী কি বলছে, কি হয়েছে গো আমার ছোট্ট ফণিমনসা গাছ, কাঁদছো কেন? ফণিমনসা তখন বলছে, তুমি এসেছো বনের পরী, তোমার পায়ে পড়ি, আমার এই বিতিকিচ্ছিরি পাতাগুলো তুমি পাল্টে দাও। বিতিকিচ্ছিরি মানে কি, বিতিকিচ্ছিরি বিতিকিচ্ছিরি মানে কুৎসিত, মানে বিশ্রী বলতে পারো বা কুৎসিত বলতে পারো, খারাপ যেটা বলা। বিতিকিচ্ছিরি পাতাগুলো তুমি পাল্টে দাও। তো এইটা সে বনের পরীর কাছে আবদার রেখেছে। বনের পরী কি বলছে, পাতা পাল্টাতে চাও, বেশ কিরকম পাতা চাও তুমি বলো। ফণিমনসা তখন বলছে, আমার পাতাগুলো তখন কি করে দাও, সোনার পাতা করে দাও। তো ফণিমনসা তার কথা শুনেছে, তাকে বলেছে বেশ সোনার পাতা, বেশ তথাস্তু, এই বলে বনের পরী চলে গেছে। তো সঙ্গে সঙ্গে ফণিমনসার পাতাগুলো কি হয়ে গেছে, সোনার পাতা হয়ে গেছে। সেই সোনার পাতা হওয়ার মুহূর্তে পরেই দেখো একটা চরিত্রের স্টেজের মধ্যে বা মঞ্চের মধ্যে তার আগমন হচ্ছে। কারা আসছে, ডাকাত দল। ডাকাত দল এসে কি তারাও শুরু করে কি বলছে, হারে হারে রে রে হারে রে রে হারে রে রে, লুটে পুটে খায় বাড়ি ধরিব যারে, মোদের সঙ্গে শক্তিতে কে বা পারে। তো এইভাবে সহসা, সহসা মানে হঠাৎ সেই জোয়ান ডাকাতের দলের নজর পড়লো সোনার পাতা করে ছোট্ট ফণিমনসার উপর। তারা কি করলো, সঙ্গে সঙ্গে সেই ফণিমনসার সোনার পাতাগুলো সব ছিঁড়ে তারা মুঠলাতে ভরে নিয়ে চলে গেল। ফণিমনসা তখন আবার কান্নায় ভেঙে পড়লো এবং সঙ্গে সঙ্গে সে আবার বনের পরীকে স্মরণ করলো। বনের পরী এসে আবার কি বললো, আবার কি হলো গো আমার ছোট্ট মেয়ে। ফণিমনসা তখন বললো, দেখো দেখো বনের পরী, চেয়ে দেখো ডাকাতেরা আমায় কি হাল করে রেখে গেছে, সোনার পাতা আর চাই না। তাহলে কি চাও? বনের পরী জিজ্ঞাসা করছে, তাহলে কি পাতা চাও? তখন সেই বনের পরী বলছে, আমার পাতাগুলো তুমি কাঁচের করে দাও, কাঁচের করে দাও। কাঁচের পাতা, বেশ তথাস্তু। বনের পরী এই বলে অদৃশ্য হয়ে গেল। সঙ্গে সঙ্গে ফণিমনসার পাতাগুলো কাঁচের হয়ে গেল। কাঁচের যে পাতাগুলো, পরের যে চরিত্র কে রয়েছে, ঝড়। ঝড় এসে হাজির। ঝড় তো নিজের দাপট দেখালো এবং কি করলো, ফণিমনসার যে কাঁচের পাতাগুলো ছিল সেগুলোকে সে ভেঙে দিল। পুনরায় ফণিমনসা কান্নায় ভেঙে পড়ল এবং সে আবার বনের পরীকে স্মরণ করলো। বনের পরী এসে আবার বললো, আবার কাঁদছো কেন গো আমার ছোট্ট মেয়ে? ফণিমনসা চেয়ে দেখো কি সর্বনাশ হয়েছে আমার, কাঁচ পাঁচ আর চাই না, তুমি আমার এবার পালং শাকের মতো সুন্দর সবুজ কুচি পাতা করে দাও। তখন কি হলো, ফণিমনসা তাকে পালং শাকের মতো নরম কচি পাতা করে দিল এবং সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল। কিন্তু আবার এক বিপদ এসে হাজির হলো। একটা চরিত্র এসে এখানে উপস্থিত হলো, কে? সাগর।
ছাগল এসে কি করলো, পালং শাকের পাতাগুলোকে সে একদম খেয়ে ফেললো। এবং ফণী মনসা কি হলো, ওমা কি ভয়ানক, দয়া করো, বাঁচাও আমায়। কিন্তু ছাগল সে কথা শুনলো না, তাকে একদম পালং শাকের পাতাগুলো সব খেয়ে নিল। সূত্রধার তখন কি বলছে দেখো, তারপর কিছুক্ষণের মধ্যে ছাগলটা কচি কচি পালং পাতাগুলি কচকচ করে খেয়ে ফেললো। অবশেষে ছাগল চলে গেল। ফণী মনসা আবার কান্নায় ভেঙে গেল। তো শেষ মুহূর্তে এসে বনের পরী কি বলল, খুব সুন্দর দেখো বলেছে, শোনো গো আমার ছোট্ট মেয়ে, আমি কাছে থেকে সব স্বচক্ষে দেখেছি। স্বচক্ষে মানে নিজের চোখে দেখেছি আমি সবকিছু, তোমাদের যা যা ঘটেছে। যা যা ঘটেছে বলতে, প্রথমে সোনার পাতা করা হয়েছিল, ডাকাত দল এসে সেটা ছিঁড়ে নিয়ে চলে গেল। তারপরে কি হলো, কাঁচের পাতা করা হয়েছিল, সেটা ঝড়ে এসে ভেঙে দিয়ে গেল। তারপরে পালং শাকের পাতা করা হয়েছিল, সেটা কি করলো, ছাগল এসে খেয়ে ফেললো। তো স্বচক্ষে দেখেছি, নিজের অবস্থায় আর নিজের চেহারা নিয়ে যে সন্তুষ্ট থাকে তার তোমার মতোই দুর্দশা হয়, বুঝলে। নিজের অবস্থায় আর নিজের চেহারা নিজে সন্তুষ্ট না থাকে তার তোমার মতোই দুর্দশা হয়, বুঝলে। শিক্ষা কিছু হয়েছে কি, এবার বলো কি চাও। তাহলে দেখো এখানে দেখো আমরা নীতি কথাটা এখানে পাচ্ছি। কি পাচ্ছি, বারবার দেখলাম যে সে প্রথমে সোনার পাতা চেয়েছিল, সেটা কিন্তু ডাকাত দল এসে নিয়ে গেছিল। কাঁচের পাতা হলো, সেটা ঝড়ে ভেঙে গেল। পালং শাকের মধ্যে পাতা হলো, সেটা হয়ে গেল। তো কাঁটাযুক্ত পাতা যতদিন ছিল তার, ততদিন তার কোনো জীবনে বিপদ আসেনি। তো ফণী মনসার জীবনে ততদিন কোনো বিপদ আসেনি। তাহলে এখান থেকে বনের পরী তাকে কি শিক্ষা দিচ্ছে, বলছে যে নিজের জীবন নিয়ে, নিজের অবস্থা নিয়ে সন্তুষ্ট থাকতে পারে না। অর্থাৎ এখান থেকে আমরা শিক্ষা পাচ্ছি যে মানুষের জীবনে যে যেমন অবস্থায় আছো, মানুষের জীবন যদি দেখা যায় তাহলে আমরা যে যেমন অবস্থায় আছি আর কি, অর্থাৎ কেউ যদি কারো অবস্থা নিয়ে তুলনা করে নিজের সাথে, যে ও ভালোতে আছে, ও খুব সুখে আছে, আমি সমস্ত সুখ পাচ্ছি না, বা ওরা অনেক বড় লোক, আমরা সেরকম বড় লোক নই। তো নিজের অবস্থা নিয়ে কিন্তু যারা সন্তুষ্ট নয় তারা কিন্তু কখনোই জীবনে সুখী থাকতে পারে না। তাদের জীবনে কিন্তু এই ফণী মনসার মতোই নিজের জীবনটাকে এইভাবে পাল্টাতে গিয়ে অনেক সময় বিপদের সম্মুখীন হতে হয়। তো আমাদের এখান থেকে শিক্ষা লাভ করতে হবে, যে নিজের জীবন নিয়ে আমরা যে অবস্থায় আছি অনেক ভালো আছি, এই চিন্তাটা সবসময় মাথায় রাখতে হবে। অন্যের জীবনকে যদি তুমি দেখতে যাও, বা অন্যের জীবন নিয়ে তুমি যদি বিবেচনা করতে যাও, অন্যের জীবনের সঙ্গে যদি নিজের জীবনকে তুলনা করতে যাও, তাহলে কিন্তু তুমি মনের দিক থেকে দুঃখ পাবে এবং নিজের জীবনটাকে ওইভাবে পাল্টাতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হবে। তো সেক্ষেত্রে আমরা যে অবস্থায় আছি, অর্থাৎ আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে আমাদের থেকে অনেক লোক কিন্তু অনেক খারাপ অবস্থায় রয়েছে। তাদের কথা যদি ভেবে নিজের জীবনটাকে দেখি, সবসময় আমরা ওপর দিকে যদি দেখি তাহলে দেখবো ও বড়লোক, ওদের অনেক টাকা পয়সা আছে, বা ওরা অনেক তোমার ওদের 4 চাকা রয়েছে, বা যাই খুশি, আমরা অনেক সময় এগুলো দেখে থাকি অনেক সময়। কিন্তু এগুলো দেখাটা ঠিক নয়। এগুলো দেখলে কি হয়, নিজের মন থেকে আমরা যেমন দুঃখী হয়, তেমনি কিন্তু আমরা জীবনের পথে অনেকটা এগিয়ে যেতে পারি না। তাহলে নিজের জীবনটার মধ্যে সন্তুষ্ট থাকতে হবে। সন্তুষ্ট থাকো এবং নিজের যা দরকার সেই দরকারটাকে একটা সীমার মধ্যে রাখতে হবে। আকাশ ছোঁয়া তোমার দরকার রাখলে চলবে না কিন্তু। তাহলে সেই প্রয়োজনটাকে কিন্তু আমাদের একটা সীমার মধ্যে রাখতে হবে, এবং যেটা পাচ্ছি, যেটা আমাদের আছে, সেইটুকু নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। এইটাই হচ্ছে আমাদের জীবন। এইভাবে যদি আমরা চলতে থাকি তাহলে জীবনের পথে আমরা উন্নতি করব, নচেত কিন্তু এইভাবে সমস্যার সম্মুখীন হতে বাধ্য। তো এই থেকে কিন্তু বনের পরী যে তাকে শিক্ষাটা দিল ফণী মনসাকে, তার ফণী মনসা দেখো শিক্ষা হয়েছে। ফণী মনসা তখন বুঝতে পেরেছে যে আমার অনেক ভুল হয়েছে, আমার যে কাঁটাযুক্ত পাতা যতদিন ছিল ততদিন আমাকে কেউ স্পর্শ করতে পারেনি, আমি সবসময় আমি রক্ষা পেয়েছি, কখনো বিপদের মুখে পড়িনি। কিন্তু যখনই আমি পাতাগুলোকে বদলে ফেলেছি তখনই কিন্তু সমস্যার সম্মুখীন হয়েছি। তো সেই কথা বুঝতে পেরে ফণী মনসা কি হলো, কান্না ভরা সুরে সে বলল, আর কিছুই চাই না বনের পরী, খুব শিক্ষা হয়েছে আমার,
আমায় আমার ওই কাঁটা ভরা ছুঁচলো পাতায় ফিরিয়ে দাও দয়া করে, সেই আমার শতগুণে ভালো, এই ন্যাড়া হাড় জিরজিরে চেহারা আমি আর সইতে পারছি না। বনের পরী এই বলল, এই তো সুবুদ্ধি হয়েছে তোমার, বেশ তাই হোক, তথাস্তু। দেখতে দেখতে ফণিমনসার গায়ে তার নিজের রসভরা মোটা পাতা হয়ে গেল। আর কখনো সেই মিছে বায়নাক্য করেনি, বায়নাক্য মানে বায়না আর করেনি যে আমার পাতাটা বদলে দাও। তার যে শিক্ষা হলো যে সে পুনরায় কিন্তু সেই ফণিমনসার কাছ থেকে কি চাইলো, তার কাটা ভরা পাতাটাই চাইলো। ঠিক আছে, তো এই গোটা নাটকটা পড়বে, খুব মজার এবং খুব সুন্দর একটা নাটক, খুব সুন্দর একটা নীতি কথা এখানে দেওয়া হয়েছে। তো আমাদের জীবনের সঙ্গে নীতি কথাটা অনেকটাই মিলে যায়। আমাদের বর্তমান জীবনে কিন্তু আমরা অনেকটাই অসন্তুষ্ট নিজের জীবন নিয়ে, অনেকের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। তো আমরা অনেক সময় অনেক মানুষের সঙ্গে নিজেদেরকে তুলনা করে থাকি, তো এটা কিন্তু ঠিক নয়। নিজের জীবন নিয়ে সন্তুষ্ট থাকা দরকার, তাহলে আমরা জীবনের পথে এগিয়ে যাব। তো এখানে নাটকটা পড়বে, বিরু চট্টোপাধ্যায় সম্বন্ধে একটু পড়বে। আর একটা কথা, যে ফণিমনসা বনের পরী নাটকটি শিশু সাথী পত্রিকায় প্রকাশিত হয়েছিল, সেখান থেকে এটা নেওয়া হয়েছে। তোমাদের বইয়ে দেখবে দেওয়া আছে, ফণিমনসা বনের পরী নাটকটি শিশু সাথী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, শিশু সাথী পত্রিকায় এটা প্রকাশিত হয়েছিল, সেখান থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। এটা একটু দেখে নেবে। আর এখানে সঙ্গে সঙ্গে শব্দার্থটা পড়বে, শব্দার্থ আর বাড়ির কাজগুলো আমি কিন্তু তোমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়ে দেবো। ঠিক আছে।